একটু সম্পাদক প্রকাশককে পাচ্ছি না, ওইদিকে যদি যেতে ভালো হয়েছে। অসুবিধা নেই। না 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 না, একটু গেলে ভালো হবে। সামান্য একটু স্পেস দিলে হবে, সামান্য একটু স্পেস দিলে হবে। প্রধান সম্পাদককেও পাইনি। ওকে, আলোচিত সংবাদ মিঠুন মাহমুদ। আমাদের চুয়াডাঙ্গা জেলার অত্যন্ত কি বলবো, এটা আলোচিত নাম রূপা। এই রূপা নিয়ে নিয়োগ করার পরে মাদক এবং অস্ত্র উদ্ধার হয়েছিল। এই জন্য মিঠুন মাহমুদকে আমরা একটু পিছাই নিলে ভালো হয়। এবার সর্বোচ্চ সংবাদ প্রেরক, সব রকমের সংবাদ প্রেরক আসিফ কাজল, ঝিনাইদহ পুর প্রধান আসিফ কাজলকে আমি গেস্ট নেওয়ার জন্য অনুরোধ করছি। একটু দেখান। এই আলামিন ধরো ধরো। থ্যাংক ইউ। এরপর নিয়মিত ভিডিও প্রেরক আরিফ হাসান, যার আমাদের অনলাইন আরিফ হাসান এবার আমাদের গেস্ট গ্রহণ করছেন। এবার আছেন আমাদের সেরা উদীয়মান প্রতিবেদক রুদ্র রাসেল। রুদ্র রাসেল বকাও যেমন খায়, কাজও ভালো করে। ধন্যবাদ রাসেলকে। সেরা উপজেলা পর্যায়ে সেরা প্রতিবেদক আওয়াল হোসেন। প্রতি বছর তো পাই। ওকে, কাজ করে। থ্যাংক ইউ। ইউনিয়ন পর্যায়ে জাহিদুল ইসলাম মামুন। এই আন্দরবাড়িয়া থ্যাংক ইউ। বার্তা বিভাগের সহযোগিতা ছাড়া আমাদের এক কদমও নড়ার ক্ষমতা নেই, কারণ ওরা একটা তৈরি করে আমাদের কাছে দেয়, তারপর আমাদের টুকটাক হলো সেখানে কারেকশন থাকে। তো এই ক্ষেত্রে উদ্দীপনা দেওয়ার জন্য আমরা পুরস্কৃত করছি। আমাদের জীবন ভাই পড়াশোনা সাংবাদিকতা অরিজিনাল সাংবাদিক পড়ছে। আজকের পত্রিকাতে ছিলাম, তার আগে ছুটি দিয়েছিলাম। টাকা না দিলে তো চলতো না। তুমি যেভাবে নিয়মিত টাকা দাও, এক পয়সা কম না দিয়ে, সেজন্য তোমাকে ধন্যবাদ। রয়্যালকে ধন্যবাদ। আমরা এবার আমাদের চুয়াডাঙ্গা জেলার যে কটি পত্রিকা জীবন, ধন্যবাদ জীবনকে। এবার আমরা চুয়াডাঙ্গা থেকে যে কটি পত্রিকা প্রকাশিত হয় তার সম্পাদকদের আমরা স্মারক সম্মাননা জানাতে চাই। যে আমরা তো জানি যে কত কষ্ট করে স্থানীয় দৈনিক প্রকাশ করতে হয়, তো সেই কাজটি আমরা করে যাচ্ছি যারা, এবং প্রতিদিন মানুষের কাছে খবর আমরা পৌঁছাচ্ছি। সেজন্য আমরা চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত মাথাভাঙা প্রকাশক সর্দার আলামিনকে আমরা স্মারক সম্মাননা জানাচ্ছি। এবার আছে নাকি আকাশ খবর, আমাদের বার্তা সম্পাদক আছে আকাশ খবরের বার্তা সম্পাদক। আকাশ খবরের বার্তা সম্পাদককে আজকের খাস খবরের গেস্ট গ্রহণ করবার জন্য আমি প্রধান সম্পাদক। এবার আমাদের আরেকটি পত্রিকা দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক মহোদয়। সব পত্রিকারই হলো শুধু শ্রমিক প্রেরণকারী হচ্ছেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সেই কারণে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার জন্য আমরা শাহিদুজ্জামান টরিককে সমীকরণের পক্ষ থেকে আমরা বিশেষ সম্মাননা জানাচ্ছি। আমি শাহিদুজ্জামান টরিকের প্রেসটা নিয়ে আসবার জন্য অনুরোধ করছি।
এটা হচ্ছে সম্পাদক সাহেব তুলে দেয় সম্পাদক এই ধরনের স্টাফরা আসে এমপিরা কলম আছে মাস্টার কলেজ সব মাস্টার করে সেটা কি হবে এমপিরা তো হবে না সভাপতি সেক্রেটারি কেন কি জন্য হবে এত দেরি কেন ভাই ভিড় নাকি ভালো জিনিস বেড়ে ভালো জিনিস বের হলে তো বাইরে থাকতে হবে ওই জন্য ওরা তো তার জন্য সিদ্ধান্ত আপনাদের আমরা মেহরাবুদ্দিন সামগি আমাদের নির্বাচিত হচ্ছে আলোচিত সংবাদের মিঠুন মাহমুদ জীবননগর সর্বোচ্চ সংবাদ প্রেরক আসিফ কাজল বাংলা স্কুলে তার প্রতিদিন আছে এবং তার ভিতরে অনুসন্ধানের থেকে শুরু করে সমস্ত প্রতিবেদনই আছে নিয়মিত ভিডিও আমাদের এই যে আমরা বললাম যে মনিটাইজেশন এবং আমরা যে বৈদেশিক মুদ্রা অর্জন শুরু করেছি এই ক্ষেত্রে আমাদের যাদের যাদের অবদান আছে তাদের মধ্যে আমাদের আরিফের অবদান ধন্যবাদ এবং রুদ্র রাসেল শুধু আমাদের প্রতিবেদনে তৈরি করেন না একই সাথে আমাদের রাত্রে ডেস্কেও কাজ করেন রুদ্র রাসেল নির্বাচিত হচ্ছেন উপজেলা পর্যায়ে আওয়াল হোসেন বয়স্ক অথচ তরুণ এবং তার প্রতিনিয়ত তার ছুটে চলা আমাদেরকে অনুপ্রাণিত করে যে কারণে আমরা ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে হলো আওয়াল আর ইউনিয়ন পর্যায়ে জাহিদুল ইসলাম মাহমুদ আমি অনুরোধ করব আর বার্তা বিভাগের কঠিন দায়িত্ব সহকারী বার্তা সম্পাদক হিসেবে ফেরদৌস ওয়াহিদ এবং রিপন হোসেন প্রতিদিন যে পরিশ্রম করেন আমরা তারও স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছি আমাদের জীবন বদরুল আলম জীবন তার মেকআপ এবং দ্রুততা নির্ভুলতা সবকিছু মিলিয়ে চমৎকার তার যে সম্পাদনা এই কারণে আমরা তাকে নির্বাচিত করেছি অনলাইন অ্যাক্টিভিস্ট যে আমরা যে পোস্টগুলো করি সেই ক্ষেত্রে যখনই যে অবস্থায় আমরা পাঠাই আমাদেরকে পোস্ট করার ক্ষেত্রে যে সহযোগিতা করেন সালেকের মিয়া সাগর তাকেও আমরা নির্বাচিত করেছি এবং পত্রিকায় নিয়মিত বিল পরিশোধের জন্য সবচেয়ে যারা এখনো পর্যন্ত প্রথম হয়ে আসছেন বারবার সেটি হচ্ছে যে দর্শনা ওয়াসিফ রয়েল পুরো সহকারী প্রধান তাকেও আমরা নির্বাচিত করেছি আমি মেহরাবুদ্দিন সামগিকে চুয়াডাঙ্গা তার অনেকগুলো অনুসন্ধানী রিপোর্ট আছে চুয়াডাঙ্গা কারিগরি কেন্দ্রে ড্রাইভিং ইন্সট্রাক্টর মনিরুজ্জামানের শিক্ষার্থীদের কাছ থেকে পাস করে নেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মেস সিডার মেশিন বিক্রি করে ফেলছিল আমাদের নিউজের কারণে পরে আবার সেটি উদ্ধার হচ্ছে তারপর সমাধান ফাউন্ডেশন নামে একটা হাই কোম্পানি ইতিমধ্যে 70-75 লাখ টাকা নিয়ে দরবার হচ্ছে সেটা একটা রিপোর্ট হচ্ছে চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউট ইনচার্জের বিরুদ্ধে অনিয়ম টেকনিক্যাল স্কুলের সরকারি টাকা আত্মসাৎ বিনা টেন্ডার জিনিসপত্র বেচে দিয়েছে দর্শনা কেরান কোম্পানি শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের অর্থ বাণিজ্য এই সকল সহ আরো আছে সব মিলিয়ে আমরা সেরা অনুসন্ধানী সংবাদদাতা হিসেবে মেহরাবুদ্দিন সামগি নির্বাচিত হচ্ছে তাকে আমি তার দেশটা নেওয়ার জন্য প্রধান অতিথি সহ আমাদের অতিথিদের কাছ থেকে নেওয়ার জন্য সবাই ধন্যবাদ এই কোন দিক যাবো কোন দিক থেকে নেবো ছবিটা লাইভে দেখা যাবে ওদিকে যাবো সবাই দেখে নিও তা আমি যে কথা বলতেছিলাম জিয়াউদ্দিন সাহেব যখন এটা বলল তখন আমি চেষ্টা করলাম এবং ওর কাছে গেলাম ঢাকায় যে
যে এই প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানটা কিন্তু মেহেরপুর চলে গেছে পরবর্তীতে। এই যে পারি নাই কেন? কারণ এই দেশে সিস্টেমটা পলিটিক্যাল সিস্টেম। আপনি যদি পলিটিক্সের লোক না থাকে, আপনি ইচ্ছে করলে আপনারা যদি বলে যে এই ভাই তুমি তো এমপি না, তুমি কি জন্য আসছো, কি বলবেন আপনি? উত্তর কি দিবেন বলেন? সেই জন্য আমি চাই যে আমার ছোট ভাই এমপি হোক, তাহলে আমি অন্তত চুয়াডাঙ্গার জন্য কিছু করতে পারবো। কারণ যদি ওর সই লাগে তা আমার তো নিতে হবে এটা নাকি? আমি তো যাই বললে হবে না, বলে ভাই ওইখানকার, তখন তো আমি বলতে পারি ভাই আমার ছোট ভাই তো এমপি, ওর সই আমি যে ইলেকট্রনিক সিগনেচার নিয়ে এসে দিচ্ছি মোবাইলে, কাজটা করে দেবে। এই জন্য চাই আমি যে চুয়াডাঙ্গাতে আমি কিছু করার জন্য চেষ্টা করতে চাই অন্তত। এই জন্য আমি চাই যে আপনারা প্রত্যেকের জায়গা থেকে কাজ করেন যাতে এই চুয়াডাঙ্গা উন্নত হয়। আপনি একজন সাংবাদিক, আপনার তো একটা দায়িত্ব আছে যে না এই চুয়াডাঙ্গাকে কিভাবে উন্নত করা। আমার নিজের পার্সোনাল কাজের বাইরে তো একটা ঋণ আছে না আমাদের এই মাটির কাছে, ঋণটা তো শোধ করতে হবে ভাই। যে আমি যেটুকু পারি অন্তত তথ্যটা দিয়ে সহযোগিতা করব, যে প্রয়োগ ভাই অমুক জায়গায় একটা জিনিস হবে, আপনি একটু চেষ্টা করতে পারবেন কিনা। আরে ভাই এটা তো আপনি বলতে পারবেন আমাকে, এই তথ্যটা তো আমার জানতে হবে, কারণ আমি থাকি বিদেশে, তাই না? এই কাজগুলি আপনারা একটু কাইন্ডলি ধরাই দিয়ে আমাদেরকে, তাহলে কিছু না পারুক আমরা চেষ্টা করব। কারণ জীবনের শেষ সময় যদি কোনো কিছু এলাকাবাসীর জন্য করে যেতে পারি, স্পেশালি আমাদের দরকার একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা আরো ভালো জানেন ভালো শিক্ষা, যেমন এই যে যশোরে আপনি দেখেন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে, আমাদের এক ছোট ভাই এটা ভিসি হয়েছে, তো আমাকে বারবার বলতেছিল যে ভাই দেখেন যে এত সুন্দর পরিবেশ, এত কিছু এখানে হয়েছে। তাই বললাম ভাই আমার চুয়াডাঙ্গায় তো কিছু নাই। তো বললো যে এবার আপনারা চেষ্টা করেন চুয়াডাঙ্গাতে কিছু করার জন্য। আমরা সবাই মিলে যে কথাটা বলতেছি যে নট আই, একজনের পক্ষে করা কিছু সম্ভব না, ছোট ছোট করে আগাই দিতে হবে। আপনারা হয়তো কানেকশনে কোনো লোক থাকতে পারে, আপনি একটা কল করে দিলেন যে ভাই আমি তো আসি, টরিক ভাইরাও বলছি আপনাদেরকে বলবে চুয়াডাঙ্গার জন্য কিছু করেন। এই জন্য আমরা চুয়াডাঙ্গার জন্য কিছু করতে চাই। আর একটা জিনিস আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সাংবাদিকদের এখন একটু গুরুত্ব কমে গেছে ফেসবুক আর সোশ্যাল মিডিয়া হয়ে, নাকি ঠিক বললাম? ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় হয় কি, সাংবাদিক না তারা কিন্তু সাংবাদিক হয়ে যাচ্ছে, কারণ আপনাদের জানার আগেই তারা নিউজ টিউজ ছড়াই দিতেছে, সত্যি হোক মিথ্যা হোক যেটাই হোক। এই জন্য আপনারা যারা ইয়াং সাংবাদিক আছেন, আমি মনে করি যে আপনারা এই বিষয়গুলি একটু খেয়াল রাখবেন, জেনুইন যে নিউজগুলি আপনারা করবেন। কারণ যারা সোশ্যাল মিডিয়ায় লিখে দেয় তারা হয়তো অল্প শিক্ষা, তাদের আমি দোষ দিচ্ছি না, তাদের যে পারসেপশন এবং একজন জার্নালিস্টের পারসেপশন ইজ আকাশ পাতাল কিন্তু ডিফারেন্ট। আমাকে যে মন্টু ভাই যে বলতেছিল প্রথমে, আমি শুনলাম যে আমাকে বিভিন্ন জায়গায় জানতে হয়, যেতে হয়, নিউজ করতে হয়, আপনি বললেন না, কারণ অথেন্টিকেশন যাচাই করতে হয়। এটা শুধু আপনারাই পারবেন, এটা একজন আম জনতা পোস্ট দিয়ে দিতে পারে, অথেন্টিকেশনটা আপনাদেরকেই যাচাই করতে হবে। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে আপনারা জানেন যে ওই যে ঐক্যের কথা বলতেছিলাম আমরা, চুয়াডাঙ্গা ছোট্ট জায়গা, তো এই পৃথিবীতে দেখবেন যে 3টা সম্প্রদায়কে আপনারা স্বীকার করবেন কি করবেন না আমি জানি না, 3টা সম্প্রদায়কে কন্ট্রোল করা কিন্তু একটু কষ্ট। সেটা হলো একজন হুজুর, একজন শিল্পী আর একজন সাংবাদিক। কেন বললাম কথাটা, পবন পড়ছে নাকি আরে দিল যে সবাই, হ্যাঁ কেন না, এর কারণ আছে, আবার বুঝতে হবে যে একজন শিল্পী মনে করে যে আমার চেয়ে ভালো গান আর কেউ গাইতে পারে না, ঠিক কিনা কথা? আচ্ছা, একজন হুজুর মনে করে ফতুয়া টতুয়া যা আছে ভাই সব তো আমার মধ্যেই রে ভাই, আরে ভাই উনি তো এগুলি কোথায় পড়ছে, এগুলি দেখেন তো আপনারা নাকি? আর একজন সাংবাদিক সবসময় মনে করে যে আমি যেটা বললাম, আমি যেটা দেখলাম, আমি যেটা শুনলাম এটাই সত্যি। তো অনুরোধ হলো যে আমরাও ধোঁকা খেয়ে যাই ভাই, আপনারা দেখেন না, আপনারাও কিন্তু ধোঁকা খেয়ে যান, যে এক সময় মনে হচ্ছে এটাই সত্যি, দিস ইজ কারেক্ট, আমি তার পক্ষে কথা টথা বলে তদবির করে পরবর্তীতে যখন 2-5 ঘন্টা পরে আমি একটু স্টাডি করতে গেলাম, এটা আই ওয়াজ রং,
আই ওয়াজ রং। তো এই মেন্টালিটিটা আপনাদের মধ্যে রাখতে হবে, মানে রিজিট হওয়া যাবে না। আমি এটা শুনছি, আরে ভাই এটাই তো সত্যি। আমার স্বপন ভাই বলে দিল, আলামিন বলল, কোচি বলল, এই তিনজন চুয়াডাঙ্গা এটার উপরে আর কারা সাংবাদিক আছে? আলামিন বলছে, রফিক বলছে, কোচি বলছে, দিস ইজ রাইট। আমি তো এটাই ধরে নিলাম, তাই না? তা আমাদের একটা জিনিস সবাই উচিত, আমি বললাম বলে না, আমরা সবাই একটু বেশি করে যাচাই বাছাই করে নিব। আর আমি মনে করব যে আমার চেয়ে উনি জ্ঞানটা অনেক বেশি। বিপুল আশরাফ মনে করবে যে আমার চেয়ে ওনার জ্ঞানটা অনেক বেশি, তখনই কিন্তু বিপুল আশরাফ অনেক উপরে উঠে যাবে, ঠিক না? আর যদি মনে করে বিপুল, আরে ভাই আমি তো সব জানি, দিস ইজ নট দ্য ওয়ে। এই জন্য আপনাকে এই চিন্তাটা করতে হবে। আরেকটা জিনিস বলি, এই যে এনআরবি ওয়ার্ল্ডের প্রোগ্রাম ছিল, সানভি বারবার বলতেছিল, আমি নিজেও একটু চুয়াডাঙ্গা থেকে অনেকে আমার ফেসবুক কাটিং পাঠায়। তো ওই দিন আমি তো আসছি 24 তারিখে, আমি অ্যাটর্নি জেনারেল আর ওই যে আদিলুর রহমান খান শুভ্র ভাই, যে হি ইজ অ্যাকচুয়ালি নাও বলা যায় ডক্টর ইউনূসের পরে ওনার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। উনি খুব সাচ্চা একজন মানুষ। উনি বললো আসো ধরে গল্প করি, আমরা সবাই এক্স আসো আর কি। তো গল্প করতেছিলাম, তো তখন উনি আমাকে একটা কথা বললো, শুভ্রভার ছবি কিন্তু খুব একটা জায়গায় আপনারা দেখবেন না। তো বললো ডরিক এগুলি তো এড়াই। আমি বললাম ভাই আমিও তো বিপদ আছি। বললো কেন? দেখেন আমার প্রোটোকলের কারণে যখন আমি সোসাইটির প্রেসিডেন্ট ছিলাম 14 সালে, বিজনেস চেম্বারের প্রেসিডেন্ট এখনো, অল দ্য ওয়ে তো আমি লীগ গভর্নমেন্ট ক্ষমতায় ছিল নাকি? এখন একজন মন্ত্রী যখন যায়, হাই কমিশনার তো কোনো দল করে না। তো যদি সিঙ্গাপুরের কাউকে ডাকতে হয়, প্রথম তো সোসাইটির প্রেসিডেন্টকে ডাকতে হবে নাকি ভাই? যে ভাই মন্ত্রী উইশ করছে, আপনারা আসেন, আপনাদের সাথে উনি একটু কথা বলবেন। যেন আমরা তো সামাজিক কাজ করি। এই যে ধরেন গেলাম, কিংবা আমার এখানে আসলো তারা, ফটো তুললাম, তো এখন ধরেন যে বললো উনি আওয়ামী লীগের দোষর, গেল একটা। আমি বললাম তাহলে ভাই এখন তো আপনার, না না আমার সাথেও তো তুমি ফটো তুলবা না। আমি বললাম কেন ভাই? আমি তো ফটো তুলতে চাই না। বললো না তুমি তুলোই না, দুদিন পরে বিএনপি এসে বলবে কি এদের সাথে যখন বিএনপির লাগে যাবে, তুমি তখন ওই ইন্ট্রিম গভর্নমেন্টের দোষ হচ্ছে না। তো এখন দেখেন এই যে ফটো তোলা, এই জিনিসগুলি আসলে সামটাইমস আমরা কি করি, সিঙ্গাপুরে আমরা যারা কাজ করি, এখন যে প্রাইম মিনিস্টার লরেন্স, আপনারা দেখবেন আমাদের চুয়াডাঙ্গার ছেলেরাও অনেকে ছবি তুলছে। কোনো অনুষ্ঠানে আমরা গেছি, এই যে 31 অনুষ্ঠান হবে, যে মনির খান আরো হারুন কিসিঞ্জার, এগুলি সব আমি ঠিক করে দিয়েছি বিনোদনের জন্য, ওরা গেছে। এখানে বড় বড় মিনিস্টার আসে, ম্যান পাওয়ার মিনিস্টার, তখন দেখে যে আপনি ওই যে বলেন না একটু সেলফি তুলবো স্যার, মানে তো এত সিকিউরিটি টিকিউরিটি থাকে না, তুমি যখন ফোনটা নিয়ে এমন করে সেলফি তোলে। তো প্রাইম মিনিস্টারও আমার সাথে এমন সেলফি টেলফি তোলে। তো আমাদের দেশে তো এটা ভয়ঙ্কর, যে আপনি সেলফি তোলা মানে আপনি এসে, আরে ভাই এর কাছেই তো মানুষ, আমাদের দেশের যে লোকজন মনে করে, যেমন আমার এখানে আসে, আমার না জিজ্ঞেস করে এই লবিতে ফটো তুলে ফেলে। তখন ভাই একটু কাটিসি আছে না, তুমি আমার জিজ্ঞেস করবো না? তো ভাই আপনার সাথে ছবি তুলবো, আবার আপনার জিজ্ঞেস করতে হবে? তো এই যে ছবি তোলারও একটা বিড়ম্বনা আছে কিন্তু এই দেশে। এই জন্য আমি কথাগুলি বললাম যে আপনারা আমাদের সামাজিকতার কারণে প্রত্যেকের সাথে ভালো রিলেশন রাখতে হবে। কারণ আমি তো একজন মানুষকে তো বলতে পারবো না যে আমি আপনার সাথে মিলব না। তারা রাজনীতি করে, যারা রাজনীতি করে তারা বলতে পারে, কিন্তু আমি তো রাজনীতি করি না, তাই না? সেই জন্য আমার মনে হয় যে আপনারা এই বিষয়গুলি একটু খেয়াল রাখবেন। আর একটু পরে আদান হয়ে যাবে, তো আমি চেষ্টা করি সবসময় আমার এলাকার লোকজনের কোনো সমস্যা যদি আমার কানে আসে, আমি যদি এখানে থাকি, আমি চেষ্টা করি কিন্তু যে আমি পারি না পারি অন্তত একবার বলে দেওয়া যে ভাই আমাদের চুয়াডাঙ্গার মানুষ এই কাজটা যদি পারেন আপনি করে দেন। আমি কিন্তু কোনো দল দেখি না, উনি কি দল করে, উনি কি আদর্শে বিশ্বাসী, কি করে না করে, আমার কাছে শুধু একটাই কথা, উনি চুয়াডাঙ্গার সন্তান, আমিও চুয়াডাঙ্গার সন্তান। সেই জন্য আমরা চেষ্টা করব আমাদের এই জিনিসটা ধরে রাখা। এই ধরে রাখলে আমরা দেখবেন যে অনেক দূর এগিয়ে গেছি। এবং আপনারা সাংবাদিক ভাইরা, আমি বহুবার বলেছি যে আপনাদের মধ্যে এই যে 2 গ্রুপ 3 গ্রুপ করলে আপনাদের শক্তিটা কমে যায়। আপনারা যদি পারেন, আমি তো কিছু কথা আমার
এগিয়ে যাওয়ার সহায়তা হয়। আমি তার আজকের এই আয়োজনে এবং তাকে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আর সবাই সমীকরণ থেকে আমি বলবো যে সাইদুজ্জামান তরিককে শুধু এই সবাই সমীকরণের পৃষ্ঠপোষক করলে হবে না, উনি মাথা ভাঙার পৃষ্ঠপোষক। এবং আমি মনে করি চুয়াডাঙ্গা তরুণ সমাজ, তরুণ উদ্যোক্তা প্রত্যেকের, কারণ তার কাছে যে ব্যক্তি যে বিষয়ে উপস্থাপন করে তাকে বোঝাতে সক্ষম হয়েছে, এটা চুয়াডাঙ্গার কল্যাণে কাজে লাগবে, এটা চুয়াডাঙ্গার কিছু যুব সমাজের কল্যাণে কাজে লাগবে। তিনি সেখানে তার সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে যাচ্ছেন। এই ধারা অব্যাহত রাখবেন। এই সবিনয় আবেদন রেখে বলবো যে যখন এই সাংবাদিকদের আয়োজনে আমি কখনো উপস্থিত হই, তখন একটি দুটি কথা বলার লোক কিছুতেই সামলাতে পারি না। সে কারণে এই কথাটি রিপিট হয়ে যেতে পারে, মার্জনা করবেন। আমরা যখন আকাশের দিকে তাকাই সকলে কিন্তু নীল দেখি, তাই না? আসলে কি আকাশ নীল? আকাশ কিন্তু নীল না। বায়ুমণ্ডলের কারণে আলোক রশ্মি, সূর্যের আলোক রশ্মির বিকিরণের কারণে এটা আমাদের চোখে নীল দেখায়। আসলে কিন্তু আকাশ নীল নাই। আকাশ মানে বায়ুমণ্ডল অতিক্রম করতে পারলে যে জিনিসটা দেখা যায় নিকষ অন্ধকার আর ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য তারা, অসংখ্য আলোক রশ্মি। আমরা মনে করি যে প্রত্যেকেই যারা সাংবাদিকতা করি, তারা যদি এরকম বায়ুমণ্ডলের বায়ু স্তরের জায়গাটাকে উপকে, মানে সবাই যেটা দেখছে সেইটা দেখা থেকে একটু উপকে যেতে পারি, তাহলে সমাজ আরো বেশি বেশি করে উপকৃত হয়। যেমন আমি যখন সাংবাদিকতা শুরু করেছিলাম, তখন আমার শিক্ষাগুলোই বলবো সাংবাদিকতায়, সেটা হচ্ছে আদিকদর পলাশ। আমার এই আজকের এই আয়োজনে আরেকটি কথা যে আমার সহকর্মী শিক্ষক সাংবাদিক ছিলেন রিশাদ রহমান, তিনি কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, তার বিদায় আত্মার মাগফিরাত কামনা করি। আমি আর ওই রিশাদ একসাথে সাংবাদিকতা শিখেছিলাম। তো ওই সময় ওই মাঝে মাঝে বলতেন যে যাও তোমরা একটু নিউজ খুঁজে নিয়ে আসো। আমরা কিন্তু আদিকদর পলাশে তখন সহযোগী হিসাবে ছিলাম, একটা সাপ্তাহিক পত্রিকায় কাজ করতাম, বাংলাদেশ গার্ডিয়ান। তা আমরা সারা চুয়াডাঙ্গা ঘুরতাম 2-3 বাইসাইকেলে, নিউজ পেতাম না। তো উনি কয়েকদিন পর বললেন যে নিউজ পাওয়ার জন্য তোমাদের যে চোখ দরকার সেই চোখ তৈরি করো। তা আমি বলছি চোখ আবার কেমন করে করতে হয়? তখন বলতে চোখ ঠিকই আছে, চোখের উপর একটা পর্দা আছে, যে পর্দা সরাতে না পারলে সংবাদ দেখা যায় না, কোনটা সংবাদ কোনটা সংবাদ না এটা দেখা যায় না। তখন আমরা বললাম কি করা যায়? তখন বলছি পড়ো, পত্র পত্রিকা পড়ো। আমরা সকল পত্র পত্রিকা পড়া শুরু করলাম। মফস্বলের পাতাগুলো যখন খুঁতে খুঁতে দেখলাম, তখন দেখলাম যে সত্যি তো চুয়াডাঙ্গা বড় বাজার থেকে ঝিনাইদহ বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে গেলে অনেক রিপোর্ট করার উপযোগী উপকরণ রয়েছে, অনেকগুলো বিষয়বস্তু রয়েছে। সেরকম ভাবে আমরা চোখ খুলেছি। আমি বিশ্বাস করি যে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময় সমীকরণ পত্রিকার যে টিম রয়েছে, সেই টিম এই টিমের চোখ ওইভাবে খুলিয়ে দেওয়ার জন্য যে প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের নাজমুল সফর, তিনি আজকের এই আয়োজনে সভাপতিত্ব করছেন। তিনি সত্যি সত্যি প্রকৃত দায়িত্ব পালন করতে পেরেছেন এবং তিনি দায়িত্ব পালন করতে পেরেছেন বলেই আজকের এই পত্রিকার আয়োজন। আমরা এই সময়গুলো আমরা পার করেছি, সময়গুলো পার করানোর জন্য আমাদের অনেক পরীক্ষা দিতে হয়েছে। বিশেষ করে আমাদের যারা মাঠকর্মী ছিল, মাঠকর্মী ভাইয়েরা যারা পরিশ্রম করছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এই পরিচ্ছন্ন সাংবাদিকতার ভিতর দিয়ে এই সমীকরণ আজকে একটি জায়গায় একটি পর্যায়ে এসেছে এবং একটি পত্রিকার যে মান, গুণগত মানের দিক থেকে আজকে সমীকরণ এগিয়ে গেছে। যা স্থানীয়ভাবে অনেকগুলো পত্রিকা এখানে আছে, আমি ব্যক্তিগতভাবে চাই যে স্থানীয় পত্রিকা যেগুলো আছে আমাদের মাথা ভাঙা অনেক পুরাতন পত্রিকা, সমীকরণ, আকাশ খবর, তারপরে পশ্চিমাঞ্চল, খাস খবর সহ যেগুলো পত্রিকা স্থানীয়ভাবে আছে, এই পাঠকদের মাঝে যাতে দিতে পারে এবং সামাজিকভাবে যেন পত্রিকাগুলো গ্রহণযোগ্যতা অর্জন করে, যে কারোর দ্বারা প্রভাবিত না হয়ে যেন সমাজের জন্য এবং চুয়াডাঙ্গার উন্নয়নের জন্য এবং এই দুর্নীতিমুক্ত করার জন্য
এই যে সারা বাংলাদেশ ফ্যাসিস্ট সরকারের পতনের পরে যে সংস্কারের কথা সবাই বলছে, যে সংস্কারের জন্য বর্তমান সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে, সেই সংস্কারের জায়গা থেকে যেন আমরা এই সরকারকে এবং এই চুয়াডাঙ্গার যারা মানুষ আছে, সমাজের যারা মানুষ আছে, তাদেরকে যেন এই পত্রিকার মাধ্যমে আমরা যাতে সহযোগিতা করতে পারি এবং দুর্নীতি যারা বিগত 16 বছরে করেছে সেই দুর্নীতিগুলো যাতে আমরা তুলে ধরতে পারি এবং এই দুর্নীতিগুলো যাতে ভবিষ্যতে আর কেউ করতে না পারে তার জন্য আমরা যাতে কারো দ্বারা যেন ব্যবহৃত না হই। এবং এই দুর্নীতির ক্ষেত্রে আমার মনে হয় যে সবচেয়ে বড় ভূমিকা যারা সাংবাদিকতা করে, যারা মাঠ পর্যায়ের যারা আছে, এদের ভূমিকা সবচেয়ে বেশি। হয়তো আমার ব্যক্তি স্বার্থের জন্য আমি কোনো জায়গায় সমঝোতা করতে পারি, কিন্তু তার জন্য একটি সমাজ নষ্ট হয়ে যাবে, তার জন্য একটি রাষ্ট্র নষ্ট হয়ে যাবে। তো এইটা যদি আমরা সবাই যারা এই পেশায় আছি, আমরা যদি সবাই যদি এটা চিন্তা করি যে আসলে এই সমাজের জন্য আমার এই কলম এই সমাজের জন্য কতটুকু কার্যকর, সেটা যদি আমরা সবার বিবেক দিয়ে আমরা যদি প্রশ্ন করি, বিবেকের কাছে প্রশ্ন করি, তাহলে কিন্তু আমরা সবাই কিন্তু এর রেজাল্ট আমরা পেয়ে যাব। সেজন্য আমি সবাইকে অনুরোধ করব যে যেখানে আছেন সেই বিষয় থেকে আপনারা সমাজের উন্নয়নের জন্য এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমি আপনাদের সহযোগিতা চাই এবং এই পত্রিকা আরও সামনের দিকে যাতে এগিয়ে যায় এবং যেন এই চুয়াডাঙ্গায় সাংবাদিকদের ভিতরে যাতে ঐক্যবদ্ধতা থাকে, প্রেস ক্লাবে যাতে ঐক্যবদ্ধতা থাকে, নিজেদের ভিতরে যেন ছোটখাটো কোনো ভুলের জন্য যেন বিভেদ সৃষ্টি না হয়, সেজন্য আমি সবাইকে শান্ত থেকে এবং সবাই একত্রে ঐক্যবদ্ধ থেকে এই সাংবাদিক মহলকে আমি অনুরোধ করব। আমি বলে শেষ করছি পত্রিকাটির প্রাণ আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেটা যেহেতু আমি দৈনিক আজকের খাস খবরের প্রধান সম্পাদক সে দায়িত্ব নেওয়ার সব থেকে বেশি করে অনুভব করি, সেটি হচ্ছে যারা উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায় থেকে সংবাদ পরিবেশন করেন পত্রিকাটি, তারাই কিন্তু আসলে স্থানীয় দৈনিকের প্রাণ। আমি তাদেরকে বিশেষভাবে সাধুবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এই পত্রিকার সাথে সংযুক্ত থাকার জন্য। আমি আরও বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে পত্রিকাটি যারা প্রতিদিন ভোরে মানুষের দোরগোড়ায় পাঠকের হাতে তুলে দেন, সেই বিক্রয় কর্মী বন্ধুদের সবাইকে আমি ব্যক্তিগতভাবে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং আজকের খাস খবর পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো খাস খবরের আজকের এই 10 বছর পদার্পণ সময়ের সমীকরণ ভাই, সময়ের সমীকরণ আমার দুঃখিত, খাস খবরের দায়িত্বে ঠিক খাস খবর বেরিয়ে গেছে হিসেবে আমার কাছে মনে হয়েছে সকালে উঠেই আগে সমীকরণের অন্তত অনলাইন ভার্সনই হোক আর পত্রিকায় হোক, যেটা না পড়লে মনে হয় না যে আমার সারাদিনের কিছু মিস করে গেছে, এটা আমি অনুভব করি। সেই সমঝোতা তো পত্রিকার আরো অনেক এগিয়ে যাবে, এটা আমি খুব মনের প্রাণে খুব দৃঢ়তার সাথে বলতে পারি, কারণ অনেকগুলো গুণী মানুষের সমন্বয়ে এই পত্রিকাটা পথ চলা। বিশেষ করে আমার খুব শ্রদ্ধাভাজন, যাকে আমি আসলে আমার রাজনৈতিক কর্মী হিসেবেও যার সহযোগিতা, যার অনুপ্রেরণায় আমি মোটামুটিভাবে একটি ভালো কর্মী উঠতে পেরেছি, আমার সেই প্রিয় শ্রদ্ধেয় রাজুল্লাহ সকল ভাই যে পত্রিকার সাথে আছেন, সেই পত্রিকা বলতেই হয়। সেটা হচ্ছে সময়ের সমীকরণে আমরা লক্ষ্য করছি, আমরা যারা স্থানীয় দৈনিকের সাথে যুক্ত তারা খুব বিশেষভাবে লক্ষ্য করছি এই টিমটি আসলে খুবই সমৃদ্ধ একটি টিম খাস খবরের সাথে কাজ করে, বিশেষ করে যারা সময়ের সমীকরণে যারা কাজ করে এটা সমৃদ্ধ টিম। তো আমি মনে হয় বলতে গেলে ভারে খাস খবরই চলে আসছে, যদি কথা না বাড়িয়ে আমি সমৃদ্ধ এই টিমকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা সময়ের সমীকরণের সাথে যেভাবে কাজ করছেন, যেভাবে আছেন, এই পত্রিকাটি ধীরে ধীরে যেভাবে সমৃদ্ধ হচ্ছে, চুয়াডাঙ্গার মাটি ও মানুষের কথা বলছে,
তো সেই জায়গা থেকে আপনাদের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। আমি সবার সুস্বাস্থ্য কামনা কর্মীকে সময়ের সমীকরণ আজ একত্রিত করেছে। তো সময়ের সমীকরণ সম্পর্কে যেহেতু 10 বছরের পদার্পণ সময়ের সমীকরণ নিয়ে আমি একটু কথা বলবো। এই পত্রিকাটি 10 বছর আগে শুরু হওয়ার আগে চুয়াডাঙ্গার সকল সাংবাদিকদের নিয়ে একটা বৈঠক করেছিল, সেখানে আমি ছিলাম। তো সেই দিন আমার ধারণা হয়েছিল যে একটা সংবাদপত্র সাধারণত দেখা যায় যখন একটা সংবাদপত্র প্রকাশ হবে তখন একেবারে নিজেদের কিছু লোক, নিজেদের শুভাকাঙ্ক্ষী, এইরকম হাতে গোনা কিছু মানুষ নিয়ে বসে আলোচনা করা হয়। কিন্তু সময়ের সমীকরণের যাত্রা শুরুর আগের যাত্রাটা ছিল একেবারে ব্যতিক্রম, যে কারণে আমার মনে হয়েছিল যে সময়ের সমীকরণের চিন্তাটা এরকম যে সবার মতামত নিয়ে, সবার সহযোগিতা নিয়ে সময়ের সমীকরণ এগিয়ে যায়। তো আমি একবার এক পত্রিকা সম্পাদককে বলেছিলাম যে আপনি একটি সাদা কাগজ কেন নষ্ট করবেন। উনি আমাকে তার পত্রিকাটি আমার হাতে দিয়েছিলেন। আমি তাকে বলেছিলাম একটি পত্রিকা একজন পাঠক কিনবেন, তিনি পড়বেন। আপনার পত্রিকায় যদি আপনি বলেন আপনি কিনতেন, উনি বলেছিলেন যে আসলে আমি তো এই অনলাইন থেকে এগুলো নামিয়ে করেছি, আমি কিছু করতে পারিনি। তা আমি বললাম এরপর থেকে এটাই করবেন, সংবাদপত্র তেমন হতে হবে। আমরা খুব বেশি দীর্ঘায়িত করব না আমাদের এই আয়োজনকে, যার কারণে আমরা আমাদের অনেক গণমাধ্যম কর্মী এখানে আছেন যাদের সকলের কথা যদি আমরা শুনতে পারতাম তাহলে। ধন্যবাদ সবাই। আমরা একটু করতালির মাধ্যমে অভিবাদন জানাই। আমাদের চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মহোদয় বলছেন অত্যন্ত হাস্যোজ্জ্বল ভাবে। আমরা আরেকবার করতালির মাধ্যমে জানাই। স্থানীয় পত্রিকা প্রকাশ এবং তা পরিচালনা করার ক্ষেত্রে কতটা বেগ পেতে হয়, কতটা কষ্টসাধ্য। আমরা এই 10 বছর অনেক চড়াই উতরাই, অনেক কষ্টের ভিতর দিয়ে এবং কখনো অনেক ভালো সময়ের ভিতর দিয়েও গিয়েছি। সব মিলিয়ে আমরা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমাদের এই কাজে সামগ্রিকভাবে যারা সহযোগিতা করেছেন, আমাদের যারা প্রতিনিধি রয়েছেন বিভিন্ন অঞ্চলে, চুয়াডাঙ্গা জেলা, ঝিনাইদহ, মেহেরপুর, তারা তো রয়েছেনই। তার পাশাপাশি আমাদের বিক্রয় প্রতিনিধি, এদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতা ছাড়া কখনোই আমরা এই জায়গায় যেতে পারতাম না। দৈনিক সময়ের সমীকরণ ইতিমধ্যে শুধু প্রকাশনায় নয়, আপনারা জানি না খুশি হবেন যে আমরা আমাদের অনলাইন ভার্সনকে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পেরেছি এবং আমাদের মনিটাইজেশন হয়ে গেছে এবং আমরা ডলারও আয় করেছি। এ পর্যন্ত মনে হয় আমরা শুরু হচ্ছে $20 মতো আয় হচ্ছে আমাদের, তাই তো? যাই হোক, হয়তো সংখ্যাটা পরিমাণটা অনেক কম, কিন্তু শুরু হয়েছে। সব মিলিয়ে আমাদের এই কাজে নিরলসভাবে 10 বছর পরিচালনার ক্ষেত্রে যে আমাদেরকে ছায়ার মতো ছাতা দিয়ে আমাদেরকে আগলে রেখেছেন, আমাদেরকে এই পথ চলায় সহযোগিতা করেছেন, তিনি হচ্ছেন আমাদের প্রধান পৃষ্ঠপোষক এবং বাংলাদেশের অর্থনীতিতে অনন্য ভূমিকা রেখে চলেছেন। 5 বার চুয়াডাঙ্গা জেলায় হাইয়েস্ট রেমিটেন্স বৈদেশিক মুদ্রা প্রেরণকারী জনাব শাহিদুজ্জামান তরিক, তার সহযোগিতা ছাড়া আমরা এই পথ পাড়ি দিয়ে আমাদের জন্য কঠিন হয়ে যেত। তো সব মিলিয়ে আমরা আজকের যে আয়োজন, এই আয়োজন অত্যন্ত সংক্ষিপ্ত আয়োজন। আমাদের 23 নভেম্বর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। কোইন্সিডেন্টলি ওই দিনকে আবার বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল বিএনপির জেলা সম্মেলন ছিল বহু বছর পর। তো সব মিলিয়ে আমরা অনুষ্ঠান করতে পারিনি। ওই দিনকে আমরা কেক কেটে রাত্রে যাত্রা শুরু করেছিলাম, তারপরে প্রতিনিধি সভা করেছি। নিউজ পাঠাচ্ছি, সেই সব কিছু মিলিয়ে, এই হিসাব নিকাশগুলো মিলিয়ে এবছর আমাদের পত্রিকা এই যে আয়োজন করেছে, সেই আয়োজনের জন্য আমাদের সহকর্মীদের মধ্য থেকে নির্ধারণ করেছেন এবারে পুরস্কার দেওয়ার জন্য বা সম্মানিত করার জন্য। তা আমি অনুরোধ করব কথাবার্তা শেষ হয়ে যাক, তারপর এখনই বলে তারপরে আমি থাকবো। আসছে আমাদের
সাংবাদিক আসছে, সাংবাদিক নেতা আসছে, মেহেরপুর আছে, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তো এতক্ষণ আমি প্রত্যেকের কথা শুনতেছিলাম। আমাদের সিনিয়র সাংবাদিক উনি প্রথমে কথা বলেছেন, ওনার কথা আমি শুনতেছিলাম। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে যে কোনো একটা প্রতিষ্ঠান, যে কোনো একটা কাজ একজন মানুষ দিয়ে তো হয় না। এটা হলো ইটস এ টিম ওয়ার্ক। সিঙ্গাপুরে যারা সোশ্যাল ওয়ার্ক করে প্রথম ট্রেনিং হলো যে আয় শব্দটা বাদ দিতে হয়। আমি এটা করেছি, আমি ওইটা করেছি, এই শব্দটা বললে ওর নাম কাটা যায়, সে আর সোশ্যাল ওয়ার্কার হতে পারে না। উই হ্যাভ ডান টুগেদার। তো যে ছেলেটা সকালের ঘুম বাদ দিয়ে পত্রিকাগুলি হাতে হাতে পৌঁছিয়ে দিতে চাই, তার অবদান আমাদের চেয়ে অনেক বেশি। যে ছেলেটা রাত্রে 3টা পর্যন্ত 4টা পর্যন্ত জেগে নিউজ রেডি করে, তার অবদান আমাদের চেয়ে অনেক বেশি। আর টাকা পয়সা থাকলে যদি একটা প্রতিষ্ঠান পরিচালনা করা যেত, তাহলে এই বিশ্বে অনেক বড় বড় টাকা পয়সার মালিক আছে, কিন্তু তারা তাদের জায়গায় প্রাসাদে বসে আছে, কিন্তু তাদের এই ধরনের ছোট ছোট থেকে অর্গানাইজেশন তৈরি করতে তারা পারে নাই। খুব কম মানুষ পারছে। এই জন্য উই আর টুগেদার। আপনারা যদি না থাকতেন তাহলে সমীকরণ 10 বছরে পদার্পণ করতে পারতো না। এই পত্রিকা যখন তৈরি হয়, আমার মনে আছে 2 জন সংসদ সদস্য এখানে উপস্থিত ছিল, ডিসি ছিল, এসপি ছিল, আমার খুব ভালো মনে আছে। তো প্রোটোকলের কারণেই আমরা সবাইকে ডাকি সব জায়গায়। তখন আমাকে অনেকে বলেছে যে পত্রিকা তো এমন ব্যাঙের ছাতার মতো কতই গজায়, তুমিও আবার এটার মধ্যে ঢুকলা, এই কয়েকদিন পরে দেখবো বন্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ সময়ের সমীকরণ চলতেছে শুধু তাদের জন্য। যে ছেলেটি অন্য জায়গায় কাজ করলে অনেক সুবিধা পেত, সাহায্য সহযোগিতা পেত, টাকা পয়সা পেত, কিন্তু সে কোনো না কোনো কারণে এই পত্রিকার সাথে সে জড়িত ছিল এবং আমরা তাদেরকে ঠিকমতো টাকা পয়সা দিতে পারিনি, কিন্তু কেউ না কেউ তো তাদেরকে এক জায়গায় করে রেখেছিল। তো সেখানে আমি বলবো যে স্বপন ভাই, তার অবদান অনেক বেশি। হুসাইন ছিল তখন, হুসাইনের অবদানও ছিল। তো মমিন একটু আগে কথা বলে গেল, এরা যারা প্রত্যেকে ছিল। আমাদের নিউ মার্কেটের সুমন রে দেখছি, যে পলাশ রে দেখছি, ওদের কাজ ছিল না যে কিন্তু আড্ডা দিত, কিন্তু সঙ্গত দিত কারো না কারো। সেই জন্য প্রত্যেকের অবদান ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এই জন্য আমি বলি যে কোনো কিছু একা করা যায় না, সবাই মিলে করতে হয়। আর একা সেই কাজটাই করা যায়, নিজের জগৎ তৈরি করে নেওয়া যায় যেখানে গণমানুষের কোনো সম্পর্ক থাকে না। তো আমি অনুরোধ করব, একটু আগে একজন বলতেছিল যে এই পত্রিকাটি বিগত সরকারের আমলেও যে ভূমিকা রেখেছে, তাদের পত্রিকা পড়লে প্রশাসন বুঝতো যে জেনুইন জিনিসটা কি বের হয়ে আসতো। তা আমি অনুরোধ করব নেক্সট টাইম, আগামী দিনেও যেন এটা কোনো দলীয় পত্রিকা না হয়। এটা যে ধাঁচে চলছিল এই ধাঁচেই যেন চলে, এইভাবেই যেন এই পত্রিকাটি চলতে থাকে। কোনো দলীয় সিল যেন এই পত্রিকাটার গায়ে না লাগে। তো যেমন আমি নিজেও অনেক সময় বলি যে আমি তো কোনো রাজনীতির সাথে জড়িত না বলি, কিন্তু বিগত দিনে কেউই আমাকে বিশ্বাস করে নাই, কারণ আমার ছোট ভাই রাজনীতি করে, এখান থেকে এমপি ইলেকশন করছে, এই জন্য সবাই মনে করে আমি তো বিএনপিরই লোক। তো এটা আমি কেন চাই, অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের একটা ড্রিম থাকে, যে আমার নিজের জন্য ড্রিম যা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পূরণ করে দিয়েছে আমার। আই এম রেডি টু গো। আমার বয়স এখন 57, কালকেও আমার নিঃশ্বাস নাও আসতে পারে, কিন্তু আমি এই চুয়াডাঙ্গার জন্য ঋণ ফিল করি। কেউ করে কিনা জানি না, বাট আমি করি। কারণ আমি আমাদের পুরান বাসা থেকে হাফ প্যান্ট পরে সেই আদর্শ স্কুলে কেদারগঞ্জে যাইতাম পড়তে। সারা জেলার মধ্যে তখন কোটা ছিল না, 3 জন আমরা স্কলারশিপ পাইছিলাম। একজন মেজর জেনারেল, এখন একজন পিজির বড় ডাক্তার, আর একজন আমি, সারা চুয়াডাঙ্গা জেলার মধ্যে। তারপরে যে ফার্স্ট গ্রেডে বৃত্তি পেয়েছিল
ওদেরকে অটোমেটিকলি ঢাকা রেসিডেন্সিয়াল মডেলে ভর্তি করত। তো আমি তখন দেখলাম আমার বন্ধু ওখানে চলে গেল, আমি বিজি স্কুলে 6-এ ভর্তি হলাম, কিন্তু আমার টার্গেটটা ছিল অনেক হাই। আমিও চিন্তা করতাম কিভাবে মডেল স্কুলে যাওয়া যায়। এই যে তারপরে আমি ওখানে গেলাম, আবার কলেজটা চুয়াডাঙ্গাতে পড়ছি। তো এই মাটির জন্য আমি ঋণ ফিল করি অ্যাকচুয়ালি, যে আমরা যেমন উই আর গ্রো টুগেদার, যে আমি একা বড় হব আমি চাই না। ওই দিন আমি বলছি যে একজন আসে পরিচয় করাই দিল, আমার বড় ভাই রাফেলের বন্ধু, উনি প্রাউডলি বললো আমার মেয়ে ডাক্তার। আমি চাই এমন ঘরে ঘরে এমন ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 300 ছাত্রছাত্রী আছে, আমি প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ রাখি, কিন্তু নট ফ্রম টু নাও, এটা বিগত বহু বছর ধরে, কারণ আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। এই জন্য এই ঋণটা আমরা শোধ করতে চাই। আমরা বলি সবসময় চুয়াডাঙ্গা অবহেলিত জেলা। আমার বন্ধুরা এখন কেউ অ্যাডিশনাল সেক্রেটারি, 3 জন এখন সচিব হয়ে গেছে, কেউ জয়েন্ট সেক্রেটারি। তো আপনারা তো জানেন যত উন্নয়নমূলক কাজ হয় প্রথম তারাই জানে, কিন্তু মন্ত্রী মিনিস্টারের আগে। সাংবাদিকদের তো অজানা কিছু নেই। তা আমাকে যখন বলতো, এই যে সিম্পল একটা উদাহরণ, ইউজি প্রজেক্টের সারা বাংলাদেশের 25টা পৌরসভা আসার কথা, তখন এলজিডি চিফ ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান মাউন্ট এলিজাবেথে অসুস্থ, উনি শুয়ে আছে। তা আমাকে বললো যে মামা তুমি তো আমাকে এত যত্ন করলা, 25 জন হবে, আমি পারবো কিনা জানি না, বাট আমি চাই চুয়াডাঙ্গার এই 25 জনের মধ্যে একটা ঢুকাই দিতে। আমি বললাম মামা তাহলে আপনার তো উচিত 25-এর নাম্বার পর্যন্ত 1 নম্বরে চুয়াডাঙ্গার নাম লেখেন। তো বললো আমি তো চিফ ইঞ্জিনিয়ার, আমার ক্ষমতা তো খুব বেশি না তুমি জানো, বাট আমি চেষ্টা করবো চুয়াডাঙ্গাকে রাখার জন্য। এই ধরনের বহু মানুষ আছে যারা পারে, কিন্তু এই কাজগুলি করতে গেলে আমাদের দেশের যে সিস্টেম, একজন এমপি, এই এলাকার জনপ্রতিনিধি, ডিও লাগে। আমি বহুবার বলছি যে আপনারা একটা অ্যাপ্লিকেশন করেন, এই 6টা কি 7টা বড় শিক্ষা প্রতিষ্ঠান হবে, আপনি এই সচিবের কাছে পৌঁছাই দেন। কিন্তু আমাদের এলাকার লোক বলে যে উর এত সিন সেখানে, উর এটা করা লাগবে কেন, আমি আসি কি জন্য, আমি দেখবো, আমার যেতে হবে কেন। দিস ইজ মেন্টালিটি। তো নাও আমি এই দেশের কিছু হইতে চাই না, কিন্তু আমি চাই আমার ছোট ভাই চুয়াডাঙ্গার এমপি হোক।